প্রাণ আরএফএল বলেন, বসুন্ধরা গ্রুপ বলেন, যমুনা গ্রুপ বলেন, বা বাংলাদেশের টপ 10 গ্রুপ বলেন, ওই গ্রুপের মালিকরা কে কতটুকু শিক্ষিত আমরা কিন্তু স্পষ্টই জানি। আপনি যত বেশি শিক্ষিত হবেন, যত বেশি মেরিটোরিয়াস হবেন, যত মেধাবী হিসাবে আপনি সমাজে পরিচিত হবেন, ততই আপনি ভালো চাকর হয়ে যাবেন। আপনি তাকে জিজ্ঞেস করলেন যে তোমার নাম কি, বলবে যে আমি ঢাকা ইউনিভার্সিটির অমুক ডিপার্টমেন্টে পড়ি। আপনি কিন্তু তার কোন ইউনিভার্সিটি পড়ে জিজ্ঞেসও করেন নাই। দিন শেষে আমরা যে বাঁচি, এটার একটা মূল লক্ষ্য বা কারণ হলো আমরা যাতে করে যে কোনো কাজে সফল হই, এটাকে আমরা কেরিয়ার হিসেবেও ব্যাখ্যা করে থাকি। তো যে যার মতো করে এটা বলে যে কেরিয়ার, সফলতা বা শিক্ষা, কেউ কেউ আবার পিএইচডি ডিগ্রিও করে এই বিষয়ে। মুদ্রা কথা আসলে এই যে আমরা চলি বাঁচি, এটার ভেতরে আসলে মানে সফলতাটা মানে কি আপনার দৃষ্টিতে? মানে সফলতা বলতে আপনি কি বুঝেন? ধন্যবাদ হাসান সাইদুল ভাই, খুব গুরুত্বপূর্ণ একটা টপিকস আপনি তুলে নিয়ে আসছেন। সফলতার কিন্তু এখন একটা প্রতিযোগিতা চলে, আপনি জানেন কিনা আমি জানি না, কে কতটুকু সফল হলো। এবং সফলতার সংজ্ঞাটা খুবই আপনার বৈচিত্র্যময়। কেউ সফলতা বলতে বোঝায় সে কত টাকা পয়সার মালিক, কত সম্পদ সে তৈরি করতে পারছে, এটা একটা সফলতা হিসেবে আমাদের সমাজে এখন একটা স্ট্যান্ডার্ড ধরে। কেউ সফলতা বলতে বোঝায় সে কতটুকু খ্যাতি অর্জন করলো, কতটুকু সমাজে প্রভাবশালী হলো, এটা একটা সফলতার মাপকাঠি আমাদের সমাজে মাপে। কেউ সফলতা বলতে বোঝায় যে সে কতটুকু শিক্ষা অর্জন করলো, সর্বোচ্চ ডিগ্রিধারী সে কতটুকু অর্জন করতে পারলো, এটাকে তারা একটা স্ট্যান্ডার্ড মাপে। কেউ সফলতা বলতে বোঝাচ্ছে এই তিনটার কিছুই না, সে শুধু সফলতা বলতে বোঝায় পরকালে মুক্তি। আচ্ছা, এখন আবার এই যে তিনটা, কেউ অর্থ সম্পদ কামাইলো, কেউ রাজনৈতিকভাবে প্রভাবশালী ক্ষমতাশালী হইলো, কেউ আবার সফলতা কিন্তু ওই যে প্রভাবশালী বা ক্ষমতাটাকে বোঝায়। কেউ আবার সফলতা বোঝায় হচ্ছে আপনার ওই যে আমরা যেটাকে বলি যে খুব বেশি পরিচিতি পাওয়া, এটাকে কী বলে, যে সমাজে খ্যাতি অর্জন করা, কেউ কেউ সফলতা অর্জন মনে করে। এখন আপনার দেখেন, কেউ সফলতা ভাবতেছে কি অর্থ সম্পদ, কেউ সফলতা ভাবতেছে কি খ্যাতি, কেউ সফলতা ভাবতেছে কি প্রভাব বা ক্ষমতা, কেউ সফলতা ভাবতেছে কি শিক্ষা, সর্বোচ্চ শিক্ষা। আবার কেউ সফলতা ভাবতেছে ধরেন এই চারটাই একজনের আছে, একজনের আপনার টাকা পয়সা আছে, খ্যাতি আছে, শিক্ষা আছে, ক্ষমতা আছে, কিন্তু তার সন্তান নাই। তার কাছে সফলতা কিন্তু একটা সন্তান হওয়া। আবার আমি বললাম যে তার সবই আছে, এই সন্তান সহ সবই আছে, সেগুলোকে মূল্যায়ন করে না, সে সফলতা ভাবতেছে পরকালে মুক্তিটাই তার কাছে সফলতা। তাই সফলতা এরকম একটা স্পর্শকাতর সংজ্ঞা যেটা খুবই বৈচিত্র্যময়, এটাকে আপনি এক শব্দে শেষ করতে পারবেন না। আমি আপনার প্রশ্ন করি লাইভ অনুষ্ঠান, যেহেতু আমাদের একটা অনুষ্ঠান, ভারতের প্রেসিডেন্ট কে আপনি বলতে পারবেন? না। প্রধানমন্ত্রী নাম আমরা সবাই জানি যে নরেন্দ্র মোদী হচ্ছে প্রধানমন্ত্রী। ভারতের প্রেসিডেন্ট হচ্ছে একজন মহিলা, দ্রৌপদী মুর্মু। সে একটা সাঁওতাল ইয়ারবাসী, কি বলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর, সে উপজাতির একজন মেয়ে এই মহিলা, প্লাস হচ্ছে সে খুব কম বয়সে আপনার ভারতের প্রেসিডেন্ট হয়েছে। তার আরও অনেক ক্রাইটেরিয়া আছে। ঝাড়খণ্ড যে প্রদেশ, সেখানে সে প্রথম ইতিহাসের মহিলা, সে আপনার কি বলে মুখ্যমন্ত্রী। আলটিমেটলি তার এত খ্যাতি, এত সুনাম, ভারতের মতো রাষ্ট্রের সে প্রেসিডেন্ট, আমি প্রতিবেশী, আমরা কিন্তু তার নাম জানি না, জানছেন? দ্বিতীয় প্রশ্ন করি, আপনি বলতে পারবেন বর্তমানে ব্রাজিলের প্রেসিডেন্টকে? পারবেন না। আর্জেন্টিনার প্রেসিডেন্টকে? পারবেন না। এখন আমি যদি বলি, আবার তিনটা দেশের নাম আমি বলছি, একটা কি ভারত, একটা ব্রাজিল, একটা আর্জেন্টিনা। এখন আমি যদি বলি, আপনার ভারতের সচিন টেন্ডুলকারকে চিনেন? সবাই চিনে। আচ্ছা, ব্রাজিলের রোনাল্ডোকে চিনেন? জি জি। আর্জেন্টিনার মেসিকে চিনেন? জি। তাহলে কি তারা কি প্রেসিডেন্টের চেয়ে বেশি ক্ষমতাশালী আপনার কাছে মনে হচ্ছে না? সারা বিশ্ব তাদেরকে চিনছে, খ্যাতিমান। তার মানে আপনি সফলতা কি এখন প্রেসিডেন্টকে দিবেন বেশি? আমি আপনাকে যদি প্রশ্ন করি যে এই ভারতের বা ব্রাজিল বা আর্জেন্টিনার প্রেসিডেন্টরা বেশি সফল, নাই খেলোয়াড়রা বেশি সফল? অনেকেই আপনার প্রশ্ন করবে যে আমরা খেলোয়াড়দেরকে যেহেতু চিনি, খেলোয়াড়দের আমার কাছে বেশি সফল মনে হচ্ছে। এটা একটা দিক। ঠিক আপনি যদি আবার সামনের দিকে যান, আমি অনেক প্রফেশনালদের সাথে আমার ইন্টারভিউ নেওয়ার সুযোগ হয়েছিল। একজন বড় আপনার সে হচ্ছে প্রভাবশালী ব্যক্তিত্ব, ক্ষমতাশালী সমাজের, তাকে আমি জিজ্ঞেস করছিলাম আপনি চান যে আপনার সন্তান ভবিষ্যতে কী হবে? এবং সেখানে আরও উপস্থিত ছিল একজন বিচারপতি
ওইখানে উপস্থিত ছিল আরেকজন প্রশাসন ক্যাডারের সর্বোচ্চ লেভেলের লোক। একই কোশ্চেন আমি তাদেরকে কোশ্চেন করছি আলাদা আলাদা। আমি বলছি আচ্ছা আপনার সন্তান ভবিষ্যতে কি মানে কি হলে আপনি খুশি হবেন? তাদের তিনজনের কমন উত্তর ছিল ডাক্তার, যে তার ছেলে বা তার সন্তান যদি ভবিষ্যতে ডাক্তার হয় তাহলে সে এটা তার ভিতরে স্যাটিসফাই। তার মানে সে কিন্তু তার পেশা নিয়ে সন্তুষ্ট না। যদি আপনি হিসাব করেন, যদি সে তার পেশা বিচারপতি যদি তার পেশা নিয়ে সন্তুষ্ট হইতো তাহলে সে বলতো আমার ছেলে বিচারপতি হবে। প্রশাসন ক্যাডারের যে সে যদি সব চিন্তা করতো তাহলে আমার ছেলে প্রশাসন ক্যাডার হবে। অথবা যে প্রভাবশালী সমাজের একবারে মন্ত্রী লেভেলের একজনের কথা আমি নামটা না বলি, সেও তার সন্তান কী হতে চায়, আমার সন্তান ডাক্তার হলে আমি খুশি। আচ্ছা তাহলে আমার কাছে মনে হচ্ছে তাহলে ডাক্তারদের জীবনটাই মনে হয় সবচেয়ে বেশি সফল। আমি একজন বড় ডাক্তার হার্টের, বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ডাক্তার, তার সাথে আমার এই সাক্ষাৎকার ভিত্তিক একটা সম্পর্ক তৈরি হয়েছিল। সে তখন বাংলাদেশের আর ভারতের একটা ম্যাচ চলতেছিল, ওই মুহূর্তে সে আমাকে একটা সাক্ষাৎকার দিবে, পরদিন যে কোনো একটা বিষয়ে একটা সাক্ষাৎকার দেবে। ওইখানে আমি উপস্থিত, এবং খেলাটা যেহেতু লাস্ট পর্যায়ে, সে আমাকে বলতেছে ভাই বসো, খেলাটা শেষ হোক, যে তার এক ওভার বাকি আছে। আমার স্পষ্ট মনে আছে শেষ বলে 2 রান দরকার, সাকিব অপোজিশনে সম্ভবত সাকিব ছিল। সাকিব যখন এই 1 বলে 2 রান দরকার, এটা যখন রানটা করলো, সে ছোট বাচ্চার মতো লাফ দিয়ে উঠছে। অথচ সে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট হার্টের ডাক্তার, সে ছোট বাচ্চাদের মতো আবেগে আপ্লুত হয়ে লাফ দিয়ে উঠলো। তাকে আমি জিজ্ঞেস আপনার ছেলেকে ভবিষ্যতে কী বানাতে চান? সে আমাকে উত্তর দিছে আমার ছেলে ইউনিভার্সিটির টিচার হলে আমি খুব খুশি হব, বাংলাদেশের বড় কোনো ইউনিভার্সিটির টিচার হলে। সে কিন্তু তার ছেলেকে খেলোয়াড় হইতে দিতে চাচ্ছে না, কারণ জানে ওইটা আবার একটা অসম্পূর্ণ জীবন। অথচ সে কিন্তু ওই খেলোয়াড়ের জন্য সে তার নিজের একেবারে সর্বোচ্চ হাসি খুশির জায়গাটা প্রকাশ করলো। তার মানে আমি তখন তার দিকে তাকায় চিন্তা করলাম এই লোকটা এই খেলোয়াড়ের একটা ইয়ার জন্য কতটা আবেগ প্রকাশ করলো। কিন্তু তার ছেলে যখন নিজে ক্রিকেট খেলতে যায়, বাবা ক্রিকেট খেলতে যায় মাঠে বা ফুটবল খেলতে যায়, সে কিন্তু দিবে না, না ক্রিকেট ফুটবল খেলার সময় নষ্ট হবে, এর দরকার নাই। কিন্তু সে আবেগে আবার তার জায়গাটা সে প্রকাশ করছে। তো আমি এই যে বিভিন্ন পেশার মানুষের মধ্যে আমি একজন ডাক্তারকে জিজ্ঞেস করছিলাম, এই ডাক্তার তো বললো তার ছেলে ইউনিভার্সিটির টিচার হোক। একজন ডাক্তারকে আমি জিজ্ঞেস করছি যে মানে আমার বন্ধু মানুষ, সে আমার সমসাময়িক, যে আচ্ছা তোর বাচ্চার ভবিষ্যতে কী হলে তোর ভিতর সবচেয়ে বেশি তোর মনের যে আশাটা পূর্ণ হবে? বলছে বন্ধু আমার ফ্যাসিনেশন আমার তার ছেলে, যে আমার ছেলেটা পাইলট হোক। পাইলট। তার মানে আপনি কি বুঝবেন যে ডাক্তার অনেকে চাচ্ছে তার বাচ্চারা ডাক্তার হোক, আবার ডাক্তার কিন্তু তার ছেলেরা ডাক্তার হোক এটা চাচ্ছে না। আচ্ছা এই আপনার পাইলট নিয়ে মিলার একটা কাহিনী মনে আছে কিনা? মিলার হাজবেন্ড কিন্তু পাইলট ছিল, মানে আপনার শোবিজ তারকা মিলা। সে তার পাইলট স্বামীর মুখে কিন্তু অ্যাসিড মারছিল, বৈবাহিক একটা জটিলতার অভিযোগ নিয়ে, এবং এটা নিয়ে পুলিশি অনেক মামলা টামলা পর্যন্ত হয়েছিল। তাহলে আপনি সফলতার জিনিসটাকে কীভাবে সংজ্ঞায়িত করবেন? আপনার কাছে মনে হচ্ছে পাইলট খুব একটা বড় পোর্স জায়গা, কিন্তু শিল্পী মিলা আবার ওই পাইলটেরকে অপছন্দ করে, তাদের মধ্যে ছাড়াছাড়ি বা আনুষ্ঠানিকতা ছাড়াছাড়ি হয়েছে কিনা জানা নেই। এই যে সফলতা যে আমরা বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করি, আপনার কাছে আমার কাছে সফলতার এক ধরনের সংজ্ঞা, মানুষের কাছে এটা ভিন্ন সংজ্ঞা। আমি তো বললাম কারো কাছে অর্থ কামানোর সফলতা, কারো কাছে খ্যাতি অর্জন করার সফলতা, কারো কাছে আপনার এই কী বলে এটা প্রভাবশালী বা ক্ষমতা অর্জন করার সফলতা, কারো কাছে আবার আপনার পরকালের মুক্তিটা সফলতা, আবার কারো কাছে এই কোনো কিছু সফলতা না, তার সন্তান নাই, তার যদি একটা সন্তান হয় এটাই পৃথিবীর সবচেয়ে বড় সফলতা তার কাছে। আমি যে জিনিসটা আপনাকে আরেকটু এঙ্গেজ করতে চাই, এই যে আপনি পৃথিবীর প্রভাবশালী 5-6 জন যদি উদ্যোক্তার নাম বলেন, তাহলে প্রথমে আসবে মার্ক জুকারবার্গ, তারপর আসবে টেসলার যে মালিক কি জানি ইলন মাস্ক, তারপর হচ্ছে ফেরারির মালিক ওনার নাম হচ্ছে ইয়ন ফেরারি, আরও অনেক বড় বড় আছে। এই যে সফল এই উদ্যোক্তা, এদের মধ্যে আপনার অনেককেই প্রশ্ন করা হয়েছিল যে সফলতার সংজ্ঞাটা তারা কিভাবে দেখে। তাদের কিন্তু এক একজনের দৃষ্টিকোণ থেকে এক একটা সফলতার সংজ্ঞা দিছে। তবে আমি নিজে ব্যক্তিগতভাবে বাংলাদেশে যারা বড় বড় শিল্প উদ্যোক্তা, তাদের 2-3 জনের সাক্ষাৎকার নেওয়ার সুযোগ হয়েছিল আমার, তাদেরকে আমি প্রশ্ন করছিলাম যে আপনারা সফলতার সংজ্ঞাটাকে কিভাবে দেখেন। এর মধ্যে বাংলাদেশের ওয়ান অফ দ্য বড় লার্জেস্ট গ্রুপের যে এমডি, সে আমাকে বলছিল যে আমার হিসেবে সফলতা জিনিসটা হচ্ছে সর্বোচ্চ শিক্ষা অর্জন করা, জ্ঞান অর্জন করা, এর উপর সফলতা কিছু নাই। এখন দেখেন তার দৃষ্টিতে এটা যে জ্ঞান অর্জন করাটা হচ্ছে সবচেয়ে বড় সফলতা। এখন এই বাংলাদেশে যারা আপনার শিক্ষা অর্জন করে, আমরা যারা শিক্ষা অর্জন করতেছি,
আমাদের ধারণা, মানে আমার ব্যক্তিগত ধারণা, এটা কিন্তু একান্ত আমার ব্যক্তিগত ধারণা, আপনি যত বেশি শিক্ষিত হবেন, যত বেশি মেরিটোরিয়াস হবেন, যত মেধাবী হিসাবে আপনি সমাজে পরিচিত হবেন, ততই আপনি চাকর হওয়ার প্রবণতা তৈরি হবে, ততই আপনি ভালো চাকর হয়ে যাবেন। তার মানে আপনি এই শিক্ষিত যখন হচ্ছেন, বড় ইউনিভার্সিটির ডিগ্রি নিচ্ছেন, আমি আমার অনেক বন্ধুবান্ধবকে খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে, অনেক স্টুডেন্টকে আমার খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে, তারা যখন একটা বড় ইউনিভার্সিটিতে চান্স পায়, তাকে যদি আপনি প্রশ্ন করার আগে সে আগে তার ইউনিভার্সিটি, বড় একটা ইউনিভার্সিটিতে সে পড়তেছে, এটাকে প্রকাশ করার জন্য সে উদ্গ্রীব হয়ে যায়। আপনি তাকে জিজ্ঞেস করলে যে তোমার নাম কি, বলবে আমি ঢাকা ইউনিভার্সিটির অমুক ডিপার্টমেন্টে পড়ি। আপনি কিন্তু তার কোন ইউনিভার্সিটিতে পড়ে জিজ্ঞেসও করেন নাই। এই যে একটা অহংবোধ প্রকাশ করা, ভিতর থেকে একটা যে অন্য ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি বা ন্যাশনাল ইউনিভার্সিটি যেগুলি পড়ে, এগুলো আসলে ওই মানুষের কাতারে না বা ছাত্রের কাতারে না, আমরা ওদের চেয়ে অনেক উপরে উঠে গেছি। এই যে একটা অহংবোধ, এই যে একটা ভিতর থেকে যে তাদের অহংকার, আমি প্রায় সময় বলি যে ম্যাসাচুসেটস ইউনিভার্সিটি পৃথিবীর 1 নাম্বার, বা হার্ভার্ড, ওই ইউনিভার্সিটির যারা ভাইস চ্যান্সেলর, এদের নামই তো আমরা জানি না, আপনিও জানেন না। ওই ইউনিভার্সিটির ছাত্রকের এগুলি তো প্রশ্নই আসে না। আর তুমি একটা বাংলাদেশের পাবলিক ইউনিভার্সিটিতে পড়ে নিজের এমন একটা ভাব দেখাচ্ছ যে তুমি কি হনুরে ভাই। এগুলো হচ্ছে কি জানেন, ওই নিজের ভিতর যদি অহংবোধের জায়গাটা তৈরি হয় না, তখন দেখবেন যে আমি আপনার সবসময় বলি যে বড় ইউনিভার্সিটি, বড় ভালো রেজাল্ট করা মানে তুমি একটা বড় চাকরের ট্রেনিং নিতেছো, বড় জায়গায় চাকর হবা, হয় স্কোয়ারের, নাহলে প্রাণ আরএফএলের, নাহলে আপনার বেক্সিমকো গ্রুপের। অথচ দেখেন ও যাদের আন্ডারে চাকর হয়, ওদের যারা উদ্যোক্তা, আপনি জানেন, একেবারে খোলামেলা কথা বলি, প্রাণ আরএফএল বলেন, বসুন্ধরা গ্রুপ বলেন, যমুনা গ্রুপ বলেন, বা বাংলাদেশের টপ 10 গ্রুপ বলেন, ওই গ্রুপের মালিকরা কে কতটুকু শিক্ষিত আমরা কিন্তু স্পষ্টই জানি। তার মানে তুমি কিন্তু বড় শিক্ষিত হইয়া তুমি কিন্তু একজন স্বশিক্ষিত মানুষ, যার মানে শিক্ষা, প্রাতিষ্ঠানিক শিক্ষাটা নাই, কিন্তু তোমার মতো লাখ লাখ চাকর সে পালে যারা প্রাতিষ্ঠানিক শিক্ষায় সর্বোচ্চ ডিগ্রি অর্জন করছো। তার মানে তুমি যদি মনে করো যে তুমি একটা বড় ইউনিভার্সিটিতে পড়ে অনেক বেশি সফল, আমি বলবো তুমি একটা বড় ইউনিভার্সিটিতে পড়া ওই যে প্রাতিষ্ঠানিক শিক্ষা যার নাই, তার আন্ডারে একটা ট্রেন্ড চাকর হয়ে গেলা, বড় মানের চাকর তুমি নিজেকে তৈরি করলা, এর বাইরে কিছু না। সফলতার সংজ্ঞাটা তাই অনেক গভীরতর একটা বিষয়। আমি আপনাকে বলবো, আপনি অনেকে আমাকে প্রশ্ন করে যে সফলতা, যারা বেশিরভাগ সফল তারা উদ্যোক্তা হয়, যেমন মার্ক জুকারবার্গ, ইলন মাস্ক, তারপর স্টিভ জবস, এরা বিভিন্ন ব্যবসায়ী হয়। এরা কি অন্য কোনো পেশায় যেতে পারে? অবশ্যই, পৃথিবীতে হাজার হাজার এর উদাহরণ আছে। আমি আপনার কয়েকটা নাম বলি। যেমন আপনি জানেন পৃথিবী কাঁপানো একজন কবি ছিল রবার্ট ফ্রস্ট, এবং চার্লস ডিকেন্সের নাম আপনি শুনছেন, সে লেখক হিসেবে ছিল। মার্ক টুয়েন ছিল একজন বড় নামকরা লেখক। আমি একজনের কথা বলবো সবার লাস্টে, তার আগে আমি কিছু নাম বলে দিচ্ছি। কার্ল বার্নস্টিন, উনি ওয়াশিংটন পোস্ট অর্থাৎ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পত্রিকার একজন সাংবাদিক ছিল, তার কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না। তার মানে সাংবাদিক হচ্ছে প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়া। বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের নাম শুনছেন, যাকে আমেরিকার ইতিহাসে অনেক বড় ডিপ্লোম্যাট বা রাষ্ট্রদূত হিসাবে বিবেচনা করা হয়, তার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না। যদি পুরাতন উদাহরণ দেয়, জর্জ ওয়াশিংটন, যার নামে আজকে আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসি, সেই জর্জ ওয়াশিংটন যে প্রেসিডেন্ট ছিল আমেরিকার, তার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না। তারপর আব্রাহাম লিঙ্কন, তার জানেন তো আপনার যে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না। ইংল্যান্ডের, মানে পৃথিবীর সভ্যতার যাকে একসময় প্রথম সভ্যতা হিসেবে গণনা করা হয় আধুনিক বিশ্বে, সেই রাষ্ট্রের প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল, তার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না। অর্থাৎ আমি যদি আপনাকে বলি যে প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়া এই পৃথিবীতে আপনার বড় উদ্যোক্তা, সাংবাদিক, ইঞ্জিনিয়ার, আর্কিটেকচার বা অনেক বড় বড় কিছু করার উদাহরণ আছে। হ্যাঁ, দার্শনিক, লেখক, কবি। এর মধ্যে আমি একটা কথা বলছিলাম যে জিনিসটা নিয়ে আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। আপনার ডরিস লেসিংয়ের নাম শুনছেন, যে সাহিত্যে নোবেল পেয়েছিল। উনি কিন্তু একেবারে আপনার স্বশিক্ষিত, মানে খালি কোনো রকম সে বই পড়তে পারতো। তার প্রাতিষ্ঠানিক শিক্ষা হচ্ছে প্রাইমারি শিক্ষাটাও সে পরিপূর্ণভাবে কমপ্লিট করতে পারে নাই। সে ডরিস লেসিং, সে এই বই পড়ে 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 এত বড় বড় সাহিত্য লিখছে যে সাহিত্যে নোবেল পাইছে সে। অথচ বাংলাদেশের ইতিহাসে সাহিত্যে নোবেল, মানে বাংলাদেশ কি উপমহাদেশের ইতিহাসই তো রবীন্দ্রনাথ ঠাকুর একজন মাত্র যে সাহিত্যে আপনার প্রশ্ন আছে, নোবেল পেয়েছিল।
আলটিমেটলি আমি যেটা বোঝাচ্ছি, এই উপমহাদেশে তো মানে আমরা যদি ভারত পাকিস্তান এবং বাংলাদেশকে ধরি, প্রায় তো 170-80 কোটি মানুষ স্টিল নাও, আরও যদি যাদের এক্সচেঞ্জ হয়ে গেছে, মারা গেছে, জন্ম নিচ্ছে, মারা গেছে, জন্ম নিচ্ছে, 500 কোটি মানুষ আপ ডাউন করছে। 500 কোটি মানুষ থেকে একটা মানুষ পাইছে নোবেল সাহিত্যে। আর দেখেন সে কিন্তু উচ্চশিক্ষিত, মানে রবীন্দ্রনাথের বিষয়টা তো ভিন্ন, সে জমিদার ফ্যামিলিতে জন্ম নেওয়া বা তার শিক্ষার বিষয়টা ভিন্ন ছিল। আর যে লসিং, সে কিন্তু মানুষের বাসায় কাজ করতো, বুয়া আয়া, মানে আমরা যেটাকে বলি ঘরবাড়ি গৃহ করতেছিল, অক্ষর জ্ঞান শুধু পড়তে পারতো, বই পড়তে পারতো। সে কিন্তু আপনার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যে সাহিত্যের নোবেল অর্জন করছে। তার মানে আপনার সফলতা কোনটাকে বলবেন ভাই? সফলতা বলতে কি আপনি ওই ক্ষমতা অর্জন বা ওই টাকা অর্জন বা প্রভাবশালী হওয়াটাকে বোঝাচ্ছেন? এটা কিন্তু তার জীবনের সর্বোচ্চ সফলতা। এই যে আর কয়েকদিন পর তো কুরবানি ঈদ, আজকে থেকে 7 বা 8 বছর আগের একটা কুরবানি ঈদের উদাহরণ দিয়ে আজকে আমার কথা শেষ করব। কুরবানি ঈদের দিন 2টা খাসি জবাই করার পর সেগুলি মাংস টাংস ধোয়া টোয়া, এটা আমার বেসিনে করেছিলাম, কারণ হচ্ছে আমাদের বাড়িতে নিচে আবার একটু তখন বাড়ির কাজ করতেছিল, তো বেসিনে নিয়ে আমি এই মাংস টাংসগুলো মাকে সাহায্য করছি, ওয়াইফকে সাহায্য করার জন্য মাংসগুলো নিজে ধুইছি। তো বেসিনে ধোয়ার কারণে যেহেতু এগুলো কাঁচা আপনার চর্বি, একটা পর্যায়ে বেসিনের পাইপটা আটকে যায় এবং ওইখান থেকে আর পানি যাচ্ছে না। তখন মা বললো যে সর্বনাশ করছস, বেসিন আটকে ফেলাইছস, আজকে কুরবানির ঈদ, লোক পাবি কই? তখন আমি বলছি, তাহলে আমি নিজে নিজে চেষ্টা করি। তখন আমি নিজে নিজে কুতুবগিরি করতে গিয়া, ওই খুঁচা দিতে গিয়া আর ওই বেসিনের পাইপ ছিদ্র করে ফেলেছি। বেসিনের পাইপ ছিদ্র করে যখন দেখলাম যে পানি পড়তেছে, এটারে ট্যাগেল দিতে গিয়া আমি এক পাইপের সাথে আরেক পাইপ বাঁধতে গেছি, যেটা হচ্ছে আপনার আমাদের মেন লাইনের পাইপ, এটা পাশাপাশি ছিল। দুইটাকে আমি, যেহেতু এই সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই, একসাথে 2 পাইপ টান দিয়েছে, পর এই পাইপ ভাঙিয়া এটার সাথে তখন 2 পাইপ দিয়ে পানি পড়তেছে। তখন আমি ঘাবড়ে গেছি, মারা বলতেছি, মা সর্বনাশ, কী করবো? মাকে এখন তো আর কিছু করে না, তুই মেন লাইনটা অফ করে দে। তো মেন লাইন অফ করে দিছি। অফ করে দেওয়ার পর যেহেতু আমাদের টাঙ্কি ছাড়তে হয়, আর দারোয়ানটা আমি বললাম 2-2.5 ঘন্টা পর আমার মাথায় অ্যাবসেন্ট মাইন্ড যে আমার মেন লাইনটা আমি নিজেই বন্ধ করছি। আমি দারোয়ানকে বললাম, তুমি এটা ছেড়ে দাও। টাঙ্কিতে পানি ভরার জন্য টাঙ্কিটা মোটর ছাড়লো। এখন ওই মেইন লাইন বন্ধ করা মানে হচ্ছে পানির সংস্কারটা আমি বন্ধ রাখছি। মোটর ছাড়ার পর সেই মোটর আপনি জানেন কি না, বাতাস ঢুকে গেছে। বাতাস ঢোকার কারণে ওই মোটর আর পানি উঠতেছে না এবং মোটর ডিস্টার্ব শুরু করলো, মেইন ট্যাঙ্কিতে পানি ওঠা বন্ধ হয়েছে। এখন দেখেন জটিলতাটা কী হলো। আমার ছোট জটিলতা থেকে কাজ করতে গিয়ে আমি পুরা বাড়ির পানির সংস্থান বন্ধ করে ফেললাম। এবং এই বাড়িতে ডাক্তার থাকে, ইঞ্জিনিয়ার থাকে এবং 120 জন মানুষ এখানে পরিবার নিয়ে বসবাস করে, প্রায় 14-16টার পরিবার। পুরা বাড়ির চাপটা আমার উপর চলে আসলো। আমি অস্থির হয়ে গেলাম যে কী করব। তখন আমি বিভিন্ন জায়গায় ঘুরতে, যেহেতু ঈদের দিন রাত্র, একটা জায়গায় আপনার কোনো লোক পাইলাম না। আমি সবার এসে বুঝাইলাম যে দেখেন আমি ক্ষতিটা করে ফেলছি, আর না বোঝার কারণে ওই বাসায় ডাক্তার ছিল, ইঞ্জিনিয়ার ছিল, বড় বড় স্কলার ছিল, সবাইকে আমি বললাম কী করণীয়। সবাই মিলে আমরা চেষ্টা করলাম, 4-5 ঘন্টা চেষ্টা করার পর কেউ পারলো না। সবাই বললো, ভাই রাত্রে শুয়ে থাকেন, কালকে সকালে যে কোনোভাবে একটা মেকার আনেন। পুরা মানে গুলশান, শাহজাদপুর, বনানী সব জায়গায় খুঁজে ফেলছি, কোথাও মেকার নেই। লাস্টে আমার বাসায় কাজ করতে একটা লোক, সে গ্রামে গেছে কুরবানির ঈদ করতে, তাকে আমি ফোন দিয়ে বললাম, ভাই যে কোনোভাবে একটু আসেন, এই একটা বিপদের মধ্যে আমি আসি। তখন সে মুন্সিগঞ্জ থেকে ইনস্ট্যান্ট আমার কথা শুনে, রিকোয়েস্ট শুনে সে বাইক নিয়ে আসছে। এর মধ্যে কিন্তু 17-18 ঘন্টা বা 20 ঘন্টার মতো সময় হয়ে গেছে। পুরো পানির, বিল্ডিংয়ের পানি অফ, বিল্ডিংয়ের মানুষ আরেক বাড়ি থেকে পানি নিয়ে এসে ইমার্জেন্সি কাজগুলো সারাচ্ছে। ওই লোকটা আসার পর সর্বোচ্চ 20 মিনিটে কাজ সমাধান করে ফেললো। বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, স্কলাররা যেটা 20 ঘন্টা পারে নাই, ওই পানির মেকার এসে কিন্তু 20 মিনিটে কাজটা সমাধান করে ফেলছে। তার মানে সফলতা কি? আপনি বড় ডাক্তার, বড় ইঞ্জিনিয়ার, কিন্তু জায়গা মতো কিন্তু আপনি জ্ঞানটা প্রয়োগ করতে পারেন নাই। সফলতার সংজ্ঞা, এই জন্য আমি আপনাকে বলি, সফলতার সংজ্ঞা অনেক ক্রিটিক্যাল। ওই যে মেকারটা যখন আপনার 20 মিনিট কাজ করে পুরো বাড়ির পানির সংস্কার করে দিল, ওই ডাক্তার ইঞ্জিনিয়ার আমরা সবাই মিলে তালি দিছি, ভাই রে ভাই, বাইচে গেছি, জীবনের বাচ্চা। তার মানে আমাদের কাছে মনে হচ্ছিল এটাই মনে সবচেয়ে জীবনের বড় সফলতা, যে একটা লোকরা আইনা ম্যানেজ করে আমরা আবার আগের জায়গায় পৌঁছে গেছি। আলটিমেটলি আমার কাছে আপনি যদি বলেন যে সফলতার সংজ্ঞা কী, সফলতার সংজ্ঞা খুবই বৈচিত্র্যপূর্ণ, এক এক মানুষের কাছে এক এক রকম। আবার একই কথা দিয়ে আমি শেষ করছি, কারো কাছে সফলতা হচ্ছে টাকা অর্জন, কারো কাছে সফলতা হচ্ছে আপনার খ্যাতি অর্জন, কারো কাছে সফলতা হচ্ছে প্রভাব বা ক্ষমতা অর্জন, কারো কাছে সফলতা হচ্ছে শিক্ষা অর্জন, আর কারো কাছে সফলতা এগুলি কিছুই না, আখিরাতে তার মুক্তি অর্জন। আবার আমি বলছি কারো কাছে সফলতা এইগুলি সব বা
ধরুন তার সব আছে, সে নামাজ কালাম করে, 4টা যে অর্জনের কথা বলছে সবই আছে, কিন্তু তার কোনো সন্তান নাই। তার কাছে সফলতা হচ্ছে ওই একটা সন্তান অর্জন। আমি এমন অনেক দম্পতির ইন্টারভিউ নেওয়ার সুযোগ হয়েছিল। একজনকে আমি প্রশ্ন করছিলাম, আমার সহকর্মী, যে ভাই পুরুষের জন্য সবচেয়ে বড় কঠিন পরিস্থিতি কোনটা? সে আমাকে একটা উত্তর দিয়েছিল খুব হৃদয় জোড়ানো, আমি সেটা ফিল করি বা তার কথাটাকে দিই। সে বলছে যে ভাই পুরুষের জন্য সবচেয়ে কঠিন পরিস্থিতি হচ্ছে 2টা, পুরুষ মহিলা দুজনের ক্ষেত্রে। এক হচ্ছে কারো যদি সন্তান না হয় তাহলে তার পৃথিবীর সব সম্পদ দিয়ে দিল, এই সন্তান না হওয়ার যে একটা শূন্যতা ব্যথা, এটা পৃথিবী দিয়ে, আপনার পৃথিবীর সব সম্পদ দিয়ে এটা কাভার করা যাবে না। আরেকটা পুরুষের জন্য চ্যালেঞ্জিং টাইম আসে, ধরেন কোনো পুরুষের 2টা মেয়ে, তারপরের যে সন্তানটা হবে তৃতীয়, এটা হচ্ছে পুরুষের জন্য আরেকটা ইন্টারভিউ, যে সেটা কি ছেলে হবে না মেয়ে হবে, এটা সমাজ, পুরো সমাজটা তার দিকে তাকায় থাকে। তো সে বলছিল যে বা এটাও একটা পুরুষের জন্য কঠিন চ্যালেঞ্জের সময়। আলটিমেটলি আমি যেটা বলবো, সফলতা আমার দৃষ্টিতে যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন, আমার হিসেবে সফলতা হচ্ছে আমার মনের ভিতর যে লক্ষ্যটা থাকে, সে লক্ষ্যের কতটুকু আমি অর্জন করতে পারছি। সুখ, শান্তি, সমৃদ্ধি সব মিলিয়ে যদি আমি আমার অর্জনের কাছে পৌঁছাতে পারি, আমার কাছে সফলতা এটাই।